নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 24শে ডিসেম্বর এই পশ্চিমবঙ্গের জন্য তো বটেই, সারা ভারতবর্ষের ক্ষেত্রেও একটা ঐতিহাসিক দিন। কেননা আগামীকাল 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 1 লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন। ভারতবর্ষ কেন, বোধহয় সারা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কোনোদিন ঘটেনি, আর সেই ঘটনায় ঘটতে চলেছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অরাজনৈতিক অনুষ্ঠান হওয়া সত্ত্বেও সেখানে রাজনীতির রং লেগেছে এবং অবশ্যই সৌজন্যে এই রাজ্যের শাসক দল, যারা মুখে বলে ধর্ম যার যার উৎসব সবার, অথচ আপনার বাড়ির হেঁসেলে অবধি তারা রাজনীতিটা ঢুকিয়ে দিয়েছে। এই অনুষ্ঠানে নিজে থেকেই আসার জন্য একটা আশা প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই হিসেবে এই রাজ্যের বিজেপির যিনি সভাপতি রয়েছেন তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এই গীতা পাঠের যারা আয়োজন করছেন সেই সংগঠকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ করিয়ে দেন। এরপর যথারীতি সংগঠকদের তরফে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বার্তা পাঠানো হয় এবং তিনি অ্যাকসেপ্ট করেন। তিনি জানান 24 তারিখ তিনি আসছেন। 22 তারিখ শীতকালীন অধিবেশন সংসদে শেষ হচ্ছে, তারপর 23 তারিখ এবং 23 তারিখ বাদ দিয়ে 24 তারিখ তিনি আসবেন। কিন্তু হঠাৎ করেই জানা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কর্মসূচিতে আসছেন না, এবং প্রধানমন্ত্রী আসবেন বলে সংগঠকদের তরফেও কিন্তু বিভিন্ন রকম পরিকল্পনা করা হয়েছিল। যেমন এখানে প্রথমে ভাবা হয়েছিল 2টি মঞ্চ করা হবে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী একটা মঞ্চে থাকবেন এবং তার সঙ্গে এক স্বামীজি থাকবেন, এর পাশাপাশি অন্য একটি মঞ্চ থাকবে যেখানে বাকি বিশিষ্ট অতিথিরা থাকবেন। কিন্তু প্রধানমন্ত্রী আসছেন না, তাই সেখানেও কাটছাট হয়েছে। একটি মঞ্চ করা হয়েছে, পার্থসারথী মঞ্চ, সেখানেই সব অভ্যাগতরা থাকবেন। এর পাশাপাশি যেটা ঠিক করা হয়েছিল যে এখানে প্রাথমিকভাবে গীতার 4টি অধ্যায়, প্রথম, দ্বিতীয়, পঞ্চদশ এবং অষ্টদশ অধ্যায় সম্ভবত পাঠ করা হবে, এবং প্রধানমন্ত্রীর সময় সেটা তো যথেষ্ট দামি, সেই কথা মাথায় রেখে কিন্তু অষ্টাদশ অধ্যায় কিন্তু বাদ দেওয়ার কথা হয়েছিল। তো যথারীতি তিনি আসছেন না যখন, এখন 4টি অধ্যায় পাঠ করা হবে এমন একটা জিনিস শোনা যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী আসছেন না কেন, নরেন্দ্র মোদী আসছেন না কেন, যিনি নিজে থেকে আগ্রহ প্রকাশ করলেন, তিনি আগ্রহ প্রকাশ করার পরও তিনি আসছেন না, তাহলে পিছনে কি কোনো বড় কারণ আছে? আমরা দেখলাম এই রাজ্যে যারা অনুপ্রাণিত সংবাদ মাধ্যম আছেন তারা একটা অদ্ভুত যুক্তি খাড়া করে ফেলেছেন। কি যুক্তি? তারা একটা খবর ছড়াচ্ছেন যে আইবি রিপোর্ট ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে গেছে। সেখানে বলা হচ্ছে যে লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলেও আদতে সেখানে 80,000-এর বেশি মানুষ হবেন না, এবং এই ভিড় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এমন কিছু ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না। আর সেই কারণেই আশাহত হয়েছে নরেন্দ্র মোদী, এবং লোকসভা নির্বাচনের আগে বাংলায় এই হাল দেখে তিনি আর আসতে চাইছেন না। এর সঙ্গে আবার কোনো অতি অনুপ্রাণিত সংবাদ মাধ্যম জুড়ে দিয়েছে যে শুধুমাত্র এই ঘটনায় নয়, এর আগে ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির তার সভা ছিল, এবং সেই সভাতে তিনি যখন এলেন সেখানে ভিড় এতটাই পাতলা হয়েছিল, অনেক যুদ্ধ জয়ের পর, অনেক আইনি যুদ্ধ জয়ের পর বিজেপি সেখানে সভা করলেও সেই ভিড় এতই কম হয়েছিল যে তিনি মর্মাহত হন, এবং সেই জায়গা থেকে তিনি আশাহত হয়ে যতটা তার বক্তৃতা দেওয়ার কথা ছিল সেই সময়টুকুনিও তিনি দেননি। একে ওই ধর্মতলার ফ্লপ শো, তাতে আইবি রিপোর্ট আসছে, ব্রিগেডের লোক হচ্ছে না, তাই মোদী আর পশ্চিমবঙ্গের দিকে তাকাতে চাইছেন না। আসলে অঙ্কগুলো তো খুব পরিষ্কার। এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্টফুল খবর যদি ছড়ানো যায় এবং মানুষকে বিশ্বাস করানো যায়, তাহলে রাজনৈতিকভাবে অবশ্যই এই রাজ্যে বিজেপির যারা প্রধান প্রতিপক্ষ সেই তৃণমূল কংগ্রেসের লাভ হবে। আর অনুপ্রেরণা যে কোথা থেকে আসে সেটা আর নতুন করে বলার কোনো কারণ নেই। তো এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন, আমিও খুঁজে দেখার চেষ্টা করছিলাম সত্যি কি বাংলা নিয়ে আশাহত হয়ে পড়েছেন নরেন্দ্র মোদী বা অমিত শাহ, এবং সেই কারণেই কি বাংলার এই ধরনের কর্মসূচিতে আসছেন না। আমরা দেখেছি যে হিন্দু হৃদয় সম্রাট বলা হয় নরেন্দ্র মোদীকে, এবং হিন্দুত্বের যে প্রোগ্রাম হয় সেখানে কিন্তু তিনি খুব পজিটিভলি থাকার চেষ্টা করেন, এবং এই গীতা পাঠের আসর, এত মানুষ একসঙ্গে, এই জায়গাটা তিনি আসতে চাইছেন না শুধুমাত্র ভিড় কম হবে বলে। কিন্তু আমরা যে অঙ্কটা দেখলাম, আমরা যে খবরগুলো পেলাম সেটা মারাত্মক। এই ব্রিগেডে নরেন্দ্র মোদী না আসার পিছনে 2টি কারণ আছে, একটি রাজনৈতিক এবং একটি আন্তর্জাতিক, এবং অদ্ভুত একটা ব্যাপার। সেই দ্বিতীয় কারণটি পরে আসছি, যে কারণটি শুনলে আপনারা চমকে যাবেন। যেটা রাজনৈতিক কারণ সেটা শোনা যাচ্ছে, দেখুন বিজেপি হচ্ছে সংঘের একটা শাখা, রাজনৈতিক শাখা,
এখানে অবশ্যই গীতা পাঠের যে অনুষ্ঠান সেখানে সরাসরি সঙ্গ জড়িত নয়, কিন্তু সঙ্গের একটা বড় ইনভলভমেন্ট থাকবে, সেটা তো অবশ্যই। এখানে একটা ইন্টারনাল রিপোর্ট বলা হচ্ছে রাজনৈতিকভাবে অনেকটা ট্যাক্টফুলি নরেন্দ্র মোদী না আসাতে ভালো হয়েছে, এরকম একটা রিপোর্ট গেছে। কেননা এখানে একটা যেটা বলা হচ্ছে যে যেভাবে এই গীতা পাঠের আসরটাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, এই দিক থেকে মুখ্যমন্ত্রীরও সময় চাওয়ানো হয়েছিল এটাকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখতে। দেশের প্রধানমন্ত্রীকে যেরকম করা হয়েছে, এই রাজ্যের রাজ্যপালকে যেরকম আমন্ত্রণ জানানো হয়েছে, তেমনই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি জানেন যে এই গীতা পাঠের আসরে তিনি যাওয়া মানে তার ভোট ব্যাংকে, তার যে ডেডিকেটেড ভোট ব্যাংক আছে দুধেল গায়ে, সেইখানে তো ধাক্কা লাগতে পারে। তিনি সময়টুকু নাকি দেননি। এই জায়গায় গীতা পাঠের আসরে যদি নরেন্দ্র মোদী আসেন, তাহলে কিন্তু এটাকে রাজনৈতিক আক্রমণ করা হবে, এবং রাজনৈতিক আক্রমণ করে বলা হবে যে ওসব গীতা পাঠটার কোনো ব্যাপার নয়, আসলে নরেন্দ্র মোদীর পার্সোনাল ক্যারিজমাতে, তার রাজনৈতিক ক্যারিজমাতে আকৃষ্ট হয়ে মানুষ এসছেন। এবং এই যে গীতা পাঠের এই আসরটা, যাতে মানুষ আধ্যাত্মিক জায়গায় যান এবং আধ্যাত্মিক যে শান্তির জায়গাটা রয়েছে, যেটা প্রত্যেকটা মানুষের নিজের নিজের ধর্মের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন রয়েছে, সেই জায়গাটায় যে গুরুত্বটা বাড়বে, সেই জায়গাটাকে কিন্তু টলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে নিজেদের নোংরা রাজনীতির জন্য। এবং সেই জায়গায় যখন নরেন্দ্র মোদী আসবেন না, এবং সেই জায়গায় কিন্তু লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে সাফল্যই হোক, যে লোক সমাগমই হোক, সেটা কিন্তু সম্পূর্ণ গীতা পাঠের লক্ষ্যেই হচ্ছে, এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাবে। এবং এখানে যে ইকুয়েশন পাওয়া যাচ্ছে, এখানে যে হিসেব পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু এই যে আইবি রিপোর্টের গল্পটা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ ভ্রান্ত, সম্পূর্ণ বানানো। কেননা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন তিনি এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে আসবেন না, গীতার প্রতি তার যে শ্রদ্ধা, সেই জায়গাটা হিসেবেই তিনি একজন কিন্তু এখানে স্বেচ্ছাসেবক হিসেবে আসবেন, এবং গীতা পাঠ তিনি করবেন, সেটা মাটিতে বসেই, কোনো মঞ্চে তিনি পা রাখবেন না, এমন কথা তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু সেই জায়গা থেকেই আমরা দেখছি যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আনার জন্য কিন্তু ইতিমধ্যেই ট্রেন ভাড়া করা শুরু করে দিয়েছে বিজেপি, এবং প্রায় দশটি ট্রেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভাড়া করা হচ্ছে, যারা কিন্তু গীতাপাঠের আসরে আসবেন। যদিও এর মধ্যে একটি ট্রেনও উত্তরবঙ্গ থেকে আসছে না, এবং বিজেপির তরফে যেটা জানানো হয়েছে, শুভেন্দুবাবুই জানিয়েছেন যে টাকা পয়সার একটা অভাব রয়েছে, এবং সেই কারণের জন্য উত্তরবঙ্গের জন্য আলাদা করে ট্রেন করা যায়নি। তা সত্ত্বেও উত্তরবঙ্গ থেকে উৎসাহী প্রায় 5,000 মানুষ আসবেন। কিন্তু কলকাতা এবং সংলগ্ন অঞ্চল থেকে যেখান থেকে ট্রেন করা হয়েছে, সেই সব মিলিয়ে যে হিসেবটা পাওয়া যাচ্ছে, সেটা প্রায় 1,30,000 থেকে 1,40,000 মানুষ। এই 1,30,000-40,000 দক্ষিণবঙ্গ এবং কলকাতা সংলগ্ন মানুষ, এবং 5,000 প্রায় উত্তরবঙ্গের মানুষ, সংখ্যাটা তো 1.5 লাখের কাছাকাছি সেখানেই পৌঁছে যাচ্ছে। এর পাশাপাশি রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে বহু মানুষ আসবেন শুধুমাত্র গীতা পাঠের লক্ষ্যেই, এবং তার পাশাপাশি যারা আয়োজক রয়েছেন, যারা সংগঠক রয়েছেন, তারা কিন্তু এটা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছেন, এবং মানুষের মনে, বাংলার মানুষের মনে যে সত্যি গীতা পাঠ, গীতার যে শান্তির ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে। সুতরাং সেই জায়গাটা আসবে। এখন একটা ব্যাপার দেখুন, 2021-এর যে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু বাংলায় 56% হিন্দু ভোট কনসলিডেট হয়েছিল, এবং এই লক্ষ্যমাত্রাটা 2024-এর নির্বাচনের জন্য কিন্তু 65%-এর কাছাকাছি রাখা হয়েছে। এখন সত্যিই নরেন্দ্র মোদী আসলে তার তো একটা পার্সোনাল ক্যারিজমা, তাকে দেখার জন্য বহু মানুষ আসতেন, কিন্তু তাকে বাদ দিয়েও সংগঠকরা, আয়োজকরা বা শুভেন্দুবাবু যে দাবিটা করছেন, 1,30,000 বা 1,40,000 লোকের যদি সমাগম হয়, তার যে ইম্প্যাক্টটা শুরু হবে, হিন্দু ভোটের কনসলিডেশন কিন্তু আরও বেশি হবে। এবং সেই জায়গাটা যদি না হয়, হতেই পারে যে বহু জায়গা থেকে বাধা এলো, বিভিন্ন রকম কারণ হলো, সেখানে এত লোক হলো না, তাহলেও যে লক্ষ্যমাত্রাটা ধার্য করা হয়েছে 65% কনসলিডেশনের, সেই জায়গাটা কিভাবে অ্যাচিভ করা যায়, সেখান থেকে কতটা পিছনে আছে, সেই অঙ্কটাও করা যাবে। ফলে নিখুঁত অঙ্ক কষেই নরেন্দ্র মোদীর এই না আসাটা সাপে বর হয়েছে। এতে গেল রাজনৈতিক কারণ। কিন্তু যেটা আন্তর্জাতিক ক্ষেত্রের একটা চমকপ্রদ ব্যাপার বললাম, দেখুন বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে, বা সাধারণ মানুষও বলছেন, নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী করা হয়েছে চালের দাম বাড়লো কি না, ডালের দাম কমলো কি না, তেলের দাম কি হলো, গ্যাসের দাম কি হলো, এই জন্য নয়। নরেন্দ্র মোদীর মতো দৃঢ়চিত্ত মানুষকে প্রধানমন্ত্রীত্বের আসনে বসানো হয়েছে একটাই কারণে, এমন কিছু সিদ্ধান্ত তিনি নিন যেটা গত 75 বছর ধরে ভারতবর্ষ নিতে পারেনি। সেই সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করার জন্যই তাকে কিন্তু প্রধানমন্ত্রী করা হয়েছে। এবং বিজেপির ঘোষিত নীতিতে যে জিনিসগুলো ছিল, তার কিন্তু 3টির মধ্যে 2টি তিনি ইতিমধ্যেই ইমপ্লিমেন্ট করে দিয়েছেন। একটা হচ্ছে যে কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ, সেইটা তিনি করে দিয়েছেন। এবং এর পাশাপাশি যেটা আরেকটা বড় রকমের এজেন্ডা রয়েছে,
সেটা হচ্ছে ভারতবর্ষের বেশ কিছু অঞ্চল সেগুলো কিন্তু বিদেশিদের হাতে বন্ধক রাখা আছে। সেটা কার ভুল, কোন ভুল, সেই ইতিহাসের পুরনো পাতায় যাচ্ছি না, কিন্তু এই অঞ্চলগুলো পুনরুদ্ধার এটা যেন ভারতবাসীর ক্ষেত্রে একটা বড় শ্লাঘার জায়গা। এবং আপনারা জানেন যে সাম্প্রতিককালে কাশ্মীরের 370 ধারা বিল নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের রায়ও এসছে, সেই নিয়ে কিন্তু একটা বড় চাপে ফেলার চেষ্টা করা হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে। বিরোধীদের তরফ থেকে বারবার বলা হয়েছিল আপনারা এত বড় বড় কথা বলছেন, বলুন পিওকে আমাদের। সেখানে অমিত শাহজি কিন্তু একটা কথা বলেছিলেন, আরে পিওকের কথা কি বলছেন, পিওকে তো ওয়াপাস লেকেই ছোড়েঙ্গে, অক্ষয় চীন ভি ওয়াপাস লেঙ্গে। এই যে কথাটা বলেছেন, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এরপর আমরা একটা ঘটনা দেখলাম যেটার সঙ্গে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন, সেটা হচ্ছে ভারতের যারা ঘোষিত শত্রু, ভারতকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যারা ডিস্টার্ব করতে চেয়েছেন, যারা ওই ইন্টারন্যাশনাল জঙ্গি যাদেরকে পাকিস্তান বা অন্যান্য জায়গায় শেল্টার দেওয়া হয়েছে, তারা অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খুন হয়ে যাচ্ছেন, কেউ গুলিতে, কেউ বিষ প্রক্রিয়ায়, অনেকেই ছটফট করছেন মৃত্যু যন্ত্রণায়। আর যত এই ঘটনাগুলো ঘটছে তত ছটফটানি বাড়ছে ইসলামাবাদের। এখন অনেকেই বলছেন যে 2019 সালে নরেন্দ্র মোদীর যে বিশাল জয়টা ছিল তার একটা বড় কারণ ছিল কিন্তু ভোটের আগে দেশাত্মবোধের হাওয়াটা জেগে ওঠা, এবং পুলওয়ামা কাণ্ড এবং তারপরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল। এবার নির্বাচনের আগে বিরোধীদের হাতে কিন্তু সেরকম কোনো ইস্যু নেই। বিরোধীরা কোন ইস্যু নিয়ে কথা বলছেন? এই সাংসদদের সাসপেন্ড করে দেওয়া, এই যারা দুর্নীতিবাজ তাদের পিছনে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া আসলে রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি বড্ড বেশি হিন্দুত্বের রাজনীতি করছে, জিনিসপত্রের দাম, এইসব কিছু কথা। কিন্তু এর আগের যে সরকারগুলো ছিল সেই সরকারগুলোর হাতে বিরুদ্ধে যে অস্ত্রগুলো হচ্ছে সেখানে দুর্নীতিটাই সরকারে থাকা অবস্থায় বিপুল পরিমাণ দুর্নীতি। এই নরেন্দ্র মোদী সরকার যারা প্রায় 10 বছরের কোটা কমপ্লিট করতে চললো সেই রকম কোনো ইস্যু কিন্তু করতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই একটা স্টেবল গভর্নমেন্ট, একটা এরকম লিডারশিপের গভর্নমেন্ট, তার পক্ষে তো ভোট যাবেই, কিন্তু তার সঙ্গে ভোটটা যেটা আপকিবার 400 পারের নারা লাগাচ্ছে বিজেপি, সেই জায়গাটা হচ্ছে যে ওই ভারতের অধিগৃহীত যে জায়গাগুলো আছে সেইগুলো যদি দেশের জন্য ফিরিয়ে আনা যায়, অনেক বিরোধীর ছোঁচা মুখ ভোঁতা হয়ে যাবে যদি সেই ঘটনা ঘটে। এবং দিল্লির অন্দরমহলে কান পাতলে এই নিয়ে কিন্তু রীতিমতো গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু গীতাপাঠের আসন নয়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু দিল্লির বাইরে তার সমস্ত রকমের অ্যাক্টিভিটি রেস্ট্রিক্টেড করেছেন। দিল্লির বাইরে কিন্তু তিনি বেরোচ্ছেন না, তিনি ঘন ঘন বৈঠক করছেন, দীর্ঘ বৈঠক করছেন, অনেক রাত অবধি বৈঠক করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক করছেন। কেন করছেন, কার সঙ্গে করছেন, সেই নিয়ে কিন্তু কিচ্ছু জানা যাচ্ছে না। মাছি গলারও অবস্থা নেই সেই সব বৈঠক নিয়ে। কিন্তু খুব বড় কিছু যে ঘটতে চলেছে এবং সেই জায়গাটায় একটা যে ঝড় উঠতে চলেছে সেই নিয়ে কার্যত নাকি দিল্লি নিশ্চিত হয়ে রয়েছে। ফলে সেই রকমের একটা কড়া সিদ্ধান্ত, একটা বড় সিদ্ধান্ত যেটা দেশবাসীর এতদিনের ইচ্ছা পূর্ণ করবে, ভারতের সম্মানটা আবার ফিরিয়ে আনবে, সেই ধরনের কোনো কঠিন সিদ্ধান্ত হতে চলছে, এমন জল্পনা কিন্তু ক্রমশ দিল্লির বাতাসে বাড়ছে। আর তাই যিনি হিন্দু হৃদয় সম্রাট হিসেবে পরিচিত, তিনি লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের মতো ইম্পর্টেন্ট প্রোগ্রামকেও এক্সকিউজ করছেন। ফলে যারা উল্লসিত হচ্ছিলেন যে নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন, ভিড় কম হচ্ছে, বিজেপির পালে হাওয়া নেই, গীতা পাঠের অনুষ্ঠান ফ্লপ হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। নরেন্দ্র মোদীকে বাদ দিয়েও সুপার সাকসেসফুল হতে চলেছে এই সভা, অন্তত আগাম অ্যাজাম্পশন সেই জায়গায় পৌঁছচ্ছে। এবং নরেন্দ্র মোদী দেশের জন্য এমন একটা সম্মান পুনরুদ্ধারের জন্য লেগে আছেন যেটা হলে বিরোধীরা কোন গর্তে লুকোবেন আর খুঁজে পাবেন না। আর তাই গীতাপাঠের মতো আসর তিনি আসতে চাইলেও আসতে পারছেন না। বুঝতে পারছেন যারা জল্পনাটা ছড়াচ্ছে তারা কোন রাজনৈতিক অভিপ্সা থেকে করে যাচ্ছে, কিন্তু তাদের ছোঁচা মুখ ভোঁতা হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। নরেন্দ্র মোদী যে কোনো দিন যে কোনো মুহূর্তে সেই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে যার জন্য দেশ 75 বছর অপেক্ষা করে আছে। কি বলবেন বন্ধুরা নরেন্দ্র মোদীর গীতা পাঠের আসরে না আসা নিয়ে? আর এই কারণগুলো যদি সত্যি হয়, তার জন্য যদি না আসা হয়, তাহলে সেইটা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।